আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এটা একটু বলো। আচ্ছা, আমি লাইভটা একটু শেয়ার করে দিই ততক্ষণে। ওকে। আচ্ছা, কেউ কি আছো কি না এটা একটু জানাবা। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, সুমিত পাল, হাই। ভালো আছো? ঠিক আছে। বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে ক্লিয়ার করো বিষয়টা। আমি এখনই শুরু করব। আমার কথা শুনতে পাচ্ছ? এটা একটু জানাও আমার কথা শোনা যায় কিনা। ঠিক আছে, কথা শোনা গেলে আমি আহ, আমার ক্লাসটা শুরু করব। ওকে। ঠিক আছে। আসো আমরা একটু লেখালেখি শুরু করি। গতদিন আমাদের এই ক্লাসটা হওয়ার কথা ছিল। গতদিন বেশ কিছু সমস্যার কারণে নিতে পারি নাই। ওকে। তো আজকে আমরা শুরু করি তাহলে। ওকে। ঠিক আছে। আজকে আমাদের ক্লাস 11, 11 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা আহ, গতকাল যে লাইভটা করেছিলাম ল্যাপটপে, সেই বিষয়টা আরেকবার আমি একটু রিপিট করি। ঠিক আছে। আমরা সবাদ শ্বসন পড়েছিলাম। গতকাল আমরা শুরু করছিলাম অবাধ শ্বসন। অবাধ শ্বসন। তাহলে অবাধ শ্বসন মানে কি? অবাধ শ্বসন মানে হচ্ছে বায়ুর অনুপস্থিতিতে যে শ্বসনটা হয় সেটাই। ওকে। আহ আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সুমিত পাল। সবাদ শ্বসনে অবাধ শ্বসনের ধাপ কয়টা? অবাধ শ্বসনের ধাপ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, এবং দুই নম্বর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের পাইরুভিক অ্যাসিডের অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। অসম্পূর্ণ জারণ। বুঝছো বিষয়টা? তো গ্লাইকোলাইসিসে তৈরি হয় প্যান, এটা তো আমরা জানি। গ্লাইকোলাইসিসে তৈরি হয় প্যান, তাই না? তাহলে সবগুলো কত অণু করে? 2 অণু করে। টু 2 অণু করে। হ্যাঁ, তাহলে পি মানে কি? পি মানে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এটা গতকালই আমরা দেখছি। এ মানে কি? এ মানে হচ্ছে এটিপি, এবং এন মানে NADH2। ক্লিয়ার বিষয়টা? তাহলে তোমাদের আচ্ছা, আদিবা সারা বলছো আজকে এই সময়। আচ্ছা, এই সময় করার লাইভটা করার কারণ হচ্ছে গতকাল তো আমরা লাইভটা করতে পারি নাই। ঠিক আছে, আমার বেশ কিছু সমস্যা ছিল। আমি 3 দিন ধরে মোটামুটি একটু ঝামেলার মধ্যে ছিলাম। ঠিক আছে, গতকালের ল্যাপটপে লাইভটা সুন্দর হয় নাই, বা অনেকে বলছো বোর্ডে নেওয়ার জন্য, এই কারণে আজকে এই সময় ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, মানে এটা হচ্ছে গতকালে যে লাইভটা হওয়ার কথা ছিল, এখন সেই লাইভটাই নিচ্ছি আমি। ওকে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একজন একটু বুদ্ধি করে বলতে পারবা? একটু বুদ্ধি করে বলতে পারবা যে অবাধ শোষণে কত এটিপি তৈরি হয়? এটা একটু কেউ আমাকে বলতে পারবা? অবাধ শোষণে কত এটিপি তৈরি হয়?
আচ্ছা, ইমরান সাদাত বলছে এত লেট করে আসলেন। আসলে আমাদের ভার্সিটিতে ক্লাস ছিল আর কি, বুঝছো। আহ, আমি যেমন তোমাদের অনলাইন ক্লাস করাচ্ছি, আমাদেরও তেমন অনলাইন ক্লাস করতে হয়, বুঝছো তো। অনলাইন ক্লাসের ঘোষণাটা গতকাল একটু লেট করে দিছে, এই কারণে আহ, আসলে 11টায় আমি ক্লাস করানোর কথা ছিল, কিন্তু 11টায় আসলে ক্লাস ছিল। ঠিক আছে, তো আমি প্রেজেন্ট দিয়ে আসলাম, এই কারণে দেরি হয়েছে, বুঝছো। আহ এই সুমিত পাল, 36 এটিপি তৈরি হয়। আমি বলছি অবাধ শোষণে, সবাদ শোষণে তৈরি হয় 36 এটিপি। হুম, সবাদ শোষণে, সবাদ শোষণে তৈরি হয় 36 এটিপি। সবাদ শোষণ মানে কি? সবাদ শোষণ মানে হচ্ছে বায়ুর উপস্থিতিতে যে শোষণ হয়। আর আর অবাধ শোষণ মানে বায়ুর অনুপস্থিতিতে। তাহলে অবাধ শোষণে কত এটিপি তৈরি হয়, এটা একটু বলতে পারবা? কেউ পারবে না? দেখো, অবাধ শোষণের ধাপ হচ্ছে মাত্র দুইটা, তাই না? একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। এই 56 এটিপি তৈরি হয়। আচ্ছা, দেখো, গ্লাইকোলাইসিসে কি কি তৈরি হচ্ছে? এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে, NADH2 তৈরি হচ্ছে, তাই না? তো কত এটিপি তৈরি হচ্ছে দেখো, কত এটিপি তৈরি হচ্ছে? 2 এটিপি তৈরি হচ্ছে না? তাহলে অবাধ শোষণে কত এটিপি তৈরি হয়? অবাধ শোষণে তৈরি হয় 2 ATP, এই কথাটা মনে রাখো। এবং সবাদ শোষণে তৈরি হয় 36 এটিপি। বুঝছো বিষয়টা? তো অবাধ শোষণে এখন অনেকে ভাবতে পারো যে অবাধ শোষণে এই যে NADH2 আছে, হ্যাঁ, আমরা গত দিন পড়ছি 1 NADH2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 ATP। এটা তোমাদের মনে আছে কিনা? একদম ফার্স্ট ক্লাসে পড়ছিলাম এই অধ্যায়ের শুরুতে। ঠিক আছে, 1 NADH2 মানে হচ্ছে 3 ATP। তাহলে 2 NADH2 ইজ ইকুয়াল টু 2 NADH2 ইজ ইকুয়াল টু কত এটিপি? 6 ATP হওয়ার কথা। তো অনেকে মনে করতে পারো যে এখানেও আমাদের 6 ATP তৈরি হবে, 6 ATP তৈরি হবে, তাই না? তাহলে অনেকে বলতে পারো যে এই যে এখানে 2 ATP আর এখানে 6 ATP, এই মোট 8 ATP তৈরি হয় অবাধ শোষণে। ঠিক আছে, এটা অনেকে ভাবতে পারো, কিন্তু আসলে তা হয় না, এখানে 6 ATP তৈরি হয় না। এটার কারণ হচ্ছে দেখো, এই NADH2 থেকে এটিপিটা তৈরি হয় কোন ধাপে? ইটিএস ধাপে, ইটিএস, তাই না? তো অবাধ শোষণে কি ইটিএস আছে? অবাধ শোষণে তো ইটিএস নাই। সবাদ শোষণে ইটিএস আছে। সবাদ শোষণে এই যে NADH2 থেকে এটিপি তৈরি হতে পারে, জিটিপি থেকে এটিপি তৈরি হতে পারে, FADH2 থেকে এটিপি তৈরি হতে পারে। হ্যাঁ, কিন্তু অবাধ শোষণে তো ইটিএস নাই। ইটিএস না থাকার কারণে এখানে এই NADH2টা এটিপিতে পরিণত হতে পারে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করি অবাধ শোষণে কত এটিপি তৈরি হয়? অবাধ শোষণে তৈরি হয়, মনে রাখো, মাত্র 2 ATP। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো এই যে পাইরুভিক অ্যাসিডের 2 নম্বর ধাপটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের কারণে দুইটা উপাদান তৈরি হতে পারে। এক তৈরি হতে পারে ইথানল, ইথানল ও কার্বন ডাই অক্সাইড। ওকে, অথবা অথবা তৈরি হতে পারে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে অবাধ শোষণের ফলে কি তৈরি হতে পারে? এই যে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে ইথানল ও কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, অথবা অথবা শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। বুঝছো তো? ইথানল ও কার্বন ডাই অক্সাইড কিভাবে তৈরি হয় দেখো, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হবে, তাহলে পাইরুভিক অ্যাসিডের সংকেতটা কি তোমাদের নিশ্চয় মনে আছে? CH3 CO COOH, তাই না? এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হবে? এখান থেকে আমাদের তৈরি হবে ইথানল। তাহলে CH3CH2OH। ঠিক আছে, এই যৌগটা হচ্ছে ইথানল, ইথানল। ইথানল যখন এই পাইরুভিক অ্যাসিড থেকে যখন ইথানলটা তৈরি হচ্ছে, ওই সময় এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। এবং এবং এখানে আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে NAD,
এটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করে NaDH2। বুঝছো বিষয়টা? ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের কি তৈরি হইলো এইখানে, আমাদের তৈরি হয়েছে ইথানল তৈরি হয়েছে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, তাই না? এবং ল্যাকটিক অ্যাসিডটা এটা কিভাবে তৈরি হয় দেখো, এটাও তৈরি হতে পারে CH3COCOOH, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3CHOOH। ওকে, তাহলে এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। ক্লিয়ার বিষয়টা? আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা এটা জানো যে শ্বসন কেন হয় আমাদের দেহে? এটা কেউ বলতে পারবা যে শ্বসনটা কেন হয়? আচ্ছা, কোন দিকে বোঝো নাই বলো তো? হ্যাঁ, আদিবা সারা দুইটা এটিপি, ঠিক আছে। আমাদের দেহে শ্বসনটা কেন হয় এটা কেউ বলতে পারবা? সমিত পাল, কি বোঝো নাই বলো, কোন দিকে? জেসিকা জেসি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? ইথানলের দিকে। আচ্ছা, দেখো এটা আমরা পড়তেছি অবাধ শোষণ, তাই না? অবাধ শোষণে এই যে গ্লাইকোলাইসিস, আর দুইটা ধাপ, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। গ্লাইকোলাইসিসে কি তৈরি হচ্ছে দেখো, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই পাইরুভিক অ্যাসিডটা দ্বিতীয় ধাপে এসে পাইরুভিক অ্যাসিডের জারণ হবে এবার, ঠিক আছে? তো জারণ হওয়ার ফলে দুইটা উপাদান তৈরি হতে পারে, হয় এই উপাদানটা তৈরি হবে, ইথানল ও কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, অথবা শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে? তো এই উপাদানটা কিভাবে তৈরি হতে পারে দেখো, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এটাকে যদি আমরা জারণ করি, এটাকে যদি আমরা কি করি, জারণ করি, জারণ করলে এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে, দিয়ে ইথানল তৈরি হবে এবং এখানে NaDH2 তৈরি হবে। বুঝছো বিষয়টা? এই যে এটা হচ্ছে ইথানল আর কার্বন ডাই অক্সাইড, তাহলে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে ইথানল ও কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। এটা যদি তৈরি না হয়, এই অংশটুকু যদি তৈরি না হয়, তাহলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। বুঝছো? হয় এটা তৈরি হবে অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এই যে এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। বুঝছো বিষয়টা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শ্বসনের প্রয়োজনীয়তাটা কি এটা তোমরা জানো? দেখো, আমরা যে খাবারটা খাই, আমরা যে খাবারটা খাচ্ছি, খাবার কেন খাই আমরা? শক্তি উৎপাদনের জন্য না? শক্তি উৎপাদনের জন্যই তো, তাই না? আমরা যে খাবারগুলা খাই সেগুলার আহ, বেশিরভাগই হচ্ছে আহ, শর্করা জাতীয় খাবার। শর্করা জাতীয় খাবার বলতে আমি বোঝাচ্ছি গ্লুকোজ। হ্যাঁ, এটা এটাই হচ্ছে, এই শর্করা জাতীয় খাবারটা আমরা খাচ্ছি, ঠিক আছে? তো খাবার খাওয়ার ফলে কি আমরা শক্তি পাচ্ছি? এই শক্তিটা কিভাবে আসতেছে? এই শক্তিটা আসতেছে শ্বসনের ফলে, সবাত শ্বসনের ফলে। ওই যে গতদিন আমরা যে পড়ছি সবাত শ্বসনের চারটা ধাপ, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইপিএস, তাই না? এই চারটা ধাপের মাধ্যমে এই যে এটিপি তৈরি হচ্ছে, 36 এটিপি তৈরি হয়। আর এটিপি মানেই তো শক্তি, এটিপি এটিপি মানেই তো শক্তি, তাই না? তো এ হচ্ছে বিষয়। তো শ্বসনের কাজ হচ্ছে আমাদের যে আমরা যে শর্করা জাতীয় খাবারটা খাই বা উদ্ভিদ যে খাবারটা তৈরি করে, সেই তৈরিকৃত খাবার থেকে শক্তি তৈরি করা, ঠিক আছে? তাহলে সবাত শোষণে তো বেশি শক্তি তৈরি হচ্ছে, অবাত শোষণটা প্রয়োজনীয় কেন? অবাত শোষণ, এটার অনেকগুলা, না বেশি পড়াই নাই, সমস্যা নাই। অবাত শোষণ এটারও গুরুত্ব অনেক। দেখো, আমরা যখন এক্সারসাইজ করি, হ্যাঁ, এই যে দেখো আমার অনেক বডি না, দেখো আমার মাসেল দেখছো, ঠিক আছে? তো এই মাসেলটা কিভাবে হয়েছে বলো তো? জিম করতে হয়, ঠিক আছে? তো জিম করার সময় তোমরা যারা জিম করো তারা কি যে ডাম্বেল তোলো না অনেক সময়? এই যে এইভাবে ডাম্বেল তোলা হয়, যে ডাম্বেল তোলার সময় কিছুক্ষণ ডাম্বেল কয়েকবার তোলার পরে দেখবা যে হাতটা অবশ হয়ে যায়, তাই না? এটার কারণ কি আসলে? দেখো, আমরা যখন ভারী ভারী কাজ করতেছি,
যখন ডাম্বেল তুলতেছি, বড় বড় কোনো কাজ করতেছি, শক্তির কাজ করতেছি, ঠিক আছে, একটু পরে আমরা হাঁপিয়ে যাই। এর কারণ হচ্ছে আহ, যখন আমরা শক্তির কাজ করতেছি, ডাম্বেল তুলতেছি, সেই সময় আমাদের যে সবাত শ্বসনের ফলে যে শক্তিটা তৈরি হয় সেটা আসলে যথেষ্ট হয় না আমাদের জন্য, ঠিক আছে। যখনই আমরা বেশি ভারী ভারী কাজ করি তখন আমাদের পেশিতে অবাত শোষণ তৈরি হয়। অবাত শোষণ মানে হচ্ছে অক্সিজেন ছাড়াই শ্বসন শুরু করে দেয়, ঠিক আছে। এখন অবাত শোষণের ফলে কি তৈরি হয়? এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। তো পেশিতে যেহেতু ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যাসিডটা তো আমাদের দেহের জন্য খারাপ, তাই না? তো এই কারণে কিছুক্ষণের মধ্যে আমরা হাঁপিয়ে যাই, বুঝছো? কিছুক্ষণের মধ্যে আমাদের পেশিটা অবশ হয়ে যায়, ঠিক আছে। তো এ হচ্ছে বিষয়। আবার চিন্তা করে দেখো, রুটি ফোলানোর সময়, পাউরুটি ফোলানোর সময় ইস্ট ব্যবহার করা হয়, তাই না? তো এই ইস্টটা যখন অবাত শোষণ করে, অবাত শোষণের ফলে কি তৈরি হয়? ইথানল তৈরি হয়, আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইডটা যখন উড়ে যায়, ওই সময় পাউরুটি বা কেক এগুলো ফুলে যায়, বুঝছো? আবার ওয়াইন তৈরি করার সময়, সিডার তৈরি করার সময়, হ্যাঁ, অ্যালকোহল তৈরিতে, হ্যাঁ, তারপরে ওই যে পান্তা ভাত, এই জায়গাগুলোতে এই অবাত শোষণ হয়। অবাত শোষণের ফলে ইথানল ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, বুঝছো বিষয়টা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। এবার একটা বিষয় বোঝো, এবার একটা বিষয় বোঝো। অবাত শোষণের ফলে 2 ATP তৈরি হয়, তাই না? এটা তো আমরা একটু আগে দেখলাম। তো 1 ATP, এই এটিপি মানে তো শক্তি, একটু এতটুকু তো আমরা বুঝছি। তো 1 ATP ইজ ইকাল টু কতটুকু শক্তি, এটা আমাদের জানতে হবে। মনে রাখো, 1 ATP ইজ ইকাল টু 7.5 থেকে 12 কিলো ক্যালারি শক্তি, বুঝছো? তো গড় করলে আমরা পাই মোটামুটি 10 ATP, সরি 10 কিলো ক্যালারি, 10 কিলো ক্যালারি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে 1 ATP ইজ ইকাল টু 10 কিলো ক্যালারি শক্তি। তাহলে ভাইয়া একটু চিন্তা করে বলো তো, যে অবাত শোষণে কতটুকু কতটুকু শক্তি আমরা পাই? অবাত শোষণের ফলে কতটুকু শক্তি পাই? দেখো, অবাত শোষণে কত এটিপি তৈরি হয়? অবাত শোষণে 2 ATP তৈরি হয়। তাহলে 2 ATP মানে কত কিলো ক্যালোরি শক্তি? 2 ATP মানে হচ্ছে 20 কিলো ক্যালোরি শক্তি, 20 কিলো ক্যালোরি শক্তি, বুঝছো বিষয়টা? তাহলে অবাত শোষণের ফলে আমরা কত শক্তি পাই? 20 কিলো ক্যালোরি শক্তি পাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলো তো, সবাত শোষণে কত এটিপি তৈরি হয়? 36 ATP। তাহলে সবাত শোষণের শক্তি কতটুকু পাই আমরা? সবাত শোষণে, এই কথাটা মনে রাখো, সবাত শোষণে, সবাত শোষণে 36 ATP হতে 360 কিলো ক্যালোরি শক্তি পাওয়া পাওয়া যায়। ওকে, তো 360 কিলো ক্যালোরি শক্তি, কিন্তু একটা কথা মনে রাখো, এই 360 কিলো ক্যালোরি শক্তি আমরা কোথা থেকে পাই বলো তো? এখনো গ্লুকোজ থেকে না? এখনো 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 গ্লুকোজ, এখনো গ্লুকোজ থেকেই তো আমরা এই 360 কিলো ক্যালোরি শক্তিটা পাচ্ছি। কিন্তু পরিবেশে পরিবেশে এখনো গ্লুকোজ পোড়ালে পোড়ালে 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। শক্তি শক্তি পাওয়া যায়। দেখো, আমরা যদি এমনি পরিবেশে এখনো গ্লুকোজ পড়াই তাহলে কিন্তু শক্তিটা বেশি পাওয়া যায়, কিন্তু সবাত শোষণের ফলে যে শক্তিটা তৈরি হচ্ছে সেই শক্তিটা অনেক কম, মাত্র 360 কিলো ক্যালোরি। তাহলে সবাত শোষণের কর্মদক্ষতা কত, এটা আমাদের জানতে হবে। কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা, তাহলে আমরা যদি 360 কে 100 দ্বারা গুণ করি, 100% আমরা বের করবো, যেহেতু ডিভাইডেড বাই 686, এটা আমাদের বের হবে 52 পয়েন্ট সামথিং %। বুঝছো? তোমরা একটু ক্যালকুলেটারে বসায় নিবা, এটা 52 দশমিক কিছু একটা আসবে, বুঝছো? আহ
আচ্ছা, সুমাইয়া ইসলাম বলছো যে ভাই আমি আগের ক্লাসগুলো করতে পারি নাই, তাই বুঝতে পারছি না। হ্যাঁ, আগের ক্লাসগুলো না করলে বুঝতে একটু সমস্যা হবে। ঠিক আছে, তারপরে একটু দেখো, বোঝার চেষ্টা করো। ওকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে সমাজ শোষণের কর্মদক্ষতা কত? সমাজ শোষণের কর্মদক্ষতা মাত্র 52% এর কাছাকাছি। ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে অবাধ শোষণ। তোমরা কি বুঝতে পারছো? একটু জানাও তো আমাকে, বুঝতে পারছো কিনা তোমরা। না বুঝলেও আমাকে বলো যে বোঝো নাই। কি বোঝো নাই সুমিত পাল? কোন অংশটা বোঝো নাই বলো, বুঝাই দিচ্ছি। এই যে কর্মদক্ষতার এই বিষয়টা বোঝো নাই। দেখো, আমরা গত ক্লাসের কথা চিন্তা করে দেখো। গত ক্লাসে আমরা এক অণু গ্লুকোজ থেকে ওয়ান অণু গ্লুকোজ গ্লুকোজ ভেঙে আমরা কত এটিপি তৈরি করছিলাম? 36 এটিপি, তাই না? তো 36 এটিপি মানে কি? 360 কিলো ক্যালোরি শক্তি। আচ্ছা, বাকিরা বুঝতে পারছো? স্বপ্না আক্তার বুঝতে পারছো? ঠিক আছে। আহ পুরা পাঠটাই বোঝো নাই, এটা কেমনে হইলো বলো তো? ঠিক আছে, দেখো, এক অণু গ্লুকোজ থেকে আমরা কত এটিপি পাই? 36 এটিপি পাই, তাই না? তো 36 এটিপি মানে কি? 360 কিলো ক্যালোরি শক্তি। ঠিক আছে। কিন্তু এক অণু গ্লুকোজ থেকে আমরা যদি এমনিতে এক অণু গ্লুকোজ পোড়াই, সমাজ শোষণ ছাড়াই, আমরা যদি এক অণু গ্লুকোজ পোড়াই, তাহলে 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা হচ্ছে এই যে আমরা সবার শোষণে কত পাই? 360 ইন্টু 100 ডিভাইডেড বাই 686। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টটা আসবে মোটামুটি 52%। তাহলে সবার শোষণের কর্মদক্ষতা হবে 52%। বুঝছো? আচ্ছা, নিচের দিকে লেখা বুঝতেছো না? ঠিক আছে, থামো, আমি একটু ফ্ল্যাশটা বন্ধ করে দিই, তাহলে দেখো তো বোঝা যায় কিনা। দেখো তো, এবার এবার বুঝতেছো ঠিক করে? ওকে, ঠিক আছে, আসো তাহলে আমরা পরের পার্টে যাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আসো, আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ফার্মান্টেশন। ফার্মান্টেশন, এই ফার্মান্টেশন এটাও হচ্ছে এক ধরনের অবাধ শ্বসন। বুঝছো? এই ফার্মান্টেশন, এটা মনে রাখো, এক ধরনের এক ধরনের অবাধ শ্বসন। তবে এটা কোষের বাইরে হয়, এই কথাটা মনে রাখো। হ্যাঁ, এক ধরনের অবাধ শ্বসন যা কোষের বাহিরে হয়। বাহিরে হয়। ওকে। অবাধ শ্বসন তো মোটামুটি কোষের ভেতরে হয়। আচ্ছা, 55.4% যেটা বলতেছো, ঠিক আছে, 55.4% এটা হচ্ছে আমি যদি 380 ধরি, 380, আমি তো ধরছি 36 এটিপি, তাই না? 36 এটিপি, কিন্তু কিছু কিছু বইয়ে এটা 38 এটিপি ছিল, বা আগের কিছু বইয়ে যখন তখন আমরা 9-10 এর বইয়ে সেখানে আমরা 38 এটিপি করতাম, কিন্তু এটা আসলে 38 এটিপি হবে না, এটা হবে 36 এটিপি। বুঝতে পারছো? তো এখানে 360-এর জায়গায় তুমি যদি 380 ধরো, তাইলে সেটা হবে 55.4। বুঝছো? আর যদি তুমি 360 ধরো, তাহলে 52 পয়েন্ট সামথিং আসবে। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ফার্মান্টেশনের গুরুত্বটা কি? হ্যাঁ, ফার্মান্টেশন তো এটা কোষের বাইরে হয়, এই ফার্মান্টেশনের আসলে গুরুত্বটা কি? গুরুত্ব অনেক ক্ষেত্রে আছে, যেমন 1 নাম্বার, আমরা বেকারি শিল্পে ব্যবহার করতে পারি এই ফার্মান্টেশন। বেকারি বেকারি ওই যে একটু আগে যে বললাম, বেকারি শিল্পে ইস্ট ব্যবহার করা হয়।
পাউরুটি তৈরি করার সময়, কেক তৈরি করার সময় ইস্ট ব্যবহার করা হয়। ইস্ট অবাত শোষণ করে, অবাত শোষণের ফলে যে কার্বন ডাই অক্সাইডটা বের হয়, কার্বন ডাই অক্সাইডটা উড়ে যাওয়ার সময় রুটিটা ফুলাই দেয়। ঠিক আছে, তাহলে বেকারি শিল্পে ব্যবহার করা হয়, শিল্পে। এরপরে 2 নাম্বার মদ্য শিল্পে ব্যবহার করা হয়। মদ্য শিল্পে, মদ্য শিল্পে মদ্য শিল্পে যেমন বিভিন্ন ধরনের মদ্য শিল্প, মদ আছে, যেমন ওয়াইন, যেটাকে আমরা বলি ওয়াইন। ওয়াইন তৈরি করা হয় আঙ্গুর থেকে, আঙ্গুর থেকে। ওকে, এরপরে ভিনেগার আছে, সিডার ভিনেগার আছে। সিডার, সিডার তোমরা অনেকে আপেল সিডার নাম শুনছো, আপেল সিডার ভিনেগার, যারা ডায়েট করো। ঠিক আছে, তো এই সিডারটা তৈরি করা হয় আপেল থেকে, আপেল থেকে এই সিডারটা তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে 3 নাম্বার, এটা হচ্ছে কোমল পানীয় তৈরিতে তৈরি করা হয়। কোমল পানীয়, পানীয় তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে এটা ব্যবহার করা হয় ভিনেগার তৈরিতে, ভিনেগার তৈরিতে। এরপরে চা, কফি, তামাক শিল্পেও ব্যবহার করা হয়। চা, কফি, তামাক শিল্পে। ঠিক আছে, এরকম অনেকগুলা ক্ষেত্রে। এছাড়া দুগ্ধ শিল্পে ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ। এরপরে 6 নাম্বার দুগ্ধ শিল্পে ব্যবহার করা হয়, দুগ্ধ শিল্পে। ওকে, এই বিষয়গুলো কিন্তু আমরা ইয়েতেও পড়ছিলাম, ওই যে ব্যাকটেরিয়ার অংশগুলো মনে আছে কিনা তোমাদের? দুগ্ধ শিল্পে 2টা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, হ্যাঁ, স্টেপ্টোকক্কাস আর একটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ওকে, তাহলে এইগুলো হচ্ছে ফার্মান্টেশনের গুরুত্ব। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এর পরের টপিকে যাই। এর পরের টপিক হচ্ছে শাসনিক হার। শাসনিক হার বা রেসপিরেটরি, রেসপিরেটরি কোয়েশন। কোয়েশন বানানটা একটু দেখে নিই। কোয়েশন, ওকে, অথবা সংক্ষেপে আমরা লিখতে পারি আর কিউ। ক্লিয়ার বিষয়টা? তাহলে এ হচ্ছে শাসনিক হার বা রেসপিরেটরি কোয়েশন। তো এই আর কিউ বা রেসপিরেটরি কোয়েশন বা শাসনিক হার, এটা আমরা বলতে পারি। দেখো, আমি এতক্ষণ ধরে আসলে শ্বসনের বিক্রিয়াটাই লেখা হয় নাই। ঠিক আছে, শ্বসনের বিক্রিয়াটা আমি ফার্স্টে লিখে দিই। হ্যাঁ, এটা প্রথম ক্লাসে লেখানো উচিত ছিল, তবে আমি ভুলে গেছিলাম লেখানোর বিষয়টা। ঠিক আছে, শ্বসনের বিক্রিয়াটা কি দেখো। শ্বসনে C6H12O6 এখনো গ্লুকোজের সাথে যুক্ত হয়। আমরা খাবার খাই আর একটা কি অক্সিজেন গ্রহণ করি, তাই না? তাহলে এর সাথে যুক্ত হয় 6 অণু অক্সিজেন। ঠিক আছে, এখান থেকে তৈরি হয় 6 অণু কার্বন ডাই অক্সাইড। আমরা অক্সিজেন গ্রহণ করি আর কি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তাই না? তাহলে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আরো তৈরি হয় 12 অণু পানি, 12 H2O, আর তৈরি হয় এটিপি। ওই যে 38 এটিপি তৈরি হয়, 36 এটিপি, তাই না? 36 এটিপি। তাহলে দেখো, আমরা কি করতেছি, কার্বন ডাই অক্সাইডটা বের করে দিচ্ছি আর অক্সিজেনটা গ্রহণ করি। তাহলে শাসনিক হার বা আর কিউ কথাটার অর্থ হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ, আরেকটা নিচে ডিভাইডেড বাই অক্সিজেন গ্রহণ। ওকে, যেহেতু আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, অক্সিজেন গ্রহণ করি, তাহলে শাসনিক হার মান হচ্ছে কার্বন ডাই অক্সাইড কত অণু ত্যাগ করি ডিভাইডেড বাই অক্সিজেন কত অণু আমরা গ্রহণ করি। ঠিক আছে, তাহলে এটা গ্লুকোজের ক্ষেত্রে মনে রাখো, গ্লুকোজ এই শাসনিক উপাদানটা যদি গ্লুকোজ হয়, গ্লুকোজের ক্ষেত্রে আর কিউটা কত দেখো। গ্লুকোজের ক্ষেত্রে আমরা কত অণু কার্বন ডাই অক্সাইড বের করি? 6 অণু, 6 অণু, তাই না? এবং কত অণু অক্সিজেন গ্রহণ করি বলতো? 6 অণু গ্রহণ করি। তাহলে আর কিউ কত? আর কিউ হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে আর কিউটা হচ্ছে 1।
ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, গরমে তোমাদের অবস্থা কাহিল। হ্যাঁ, ঠিক আছে আদিবা ছাড়া, থ্যাংক ইউ। তোমার এই টপিকটা ক্লিয়ার আছে আশা করি, বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে দেখো গ্লুকোজের ক্ষেত্রে এটা কিন্তু, আমরা কি খাবারে শুধুমাত্র গ্লুকোজ খাই আসলে? বলতো, আমরা কি আসলে শুধুমাত্র গ্লুকোজ খাই? আমরা কিন্তু শুধুমাত্র গ্লুকোজ খাই না। হ্যাঁ, তাহলে প্রতিটা খাবারের জন্য এই আর কিউটা আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি বলি আমি যদি বলি ম্যালিক অ্যাসিড, গ্লুকোজের ক্ষেত্রে তো আর কি হচ্ছে 1। তাহলে আমি যদি বলি মালিক অ্যাসিডের ক্ষেত্রে কত? ম্যালিক অ্যাসিড, মালিক অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে 4 অণু, ওকে, এবং অক্সিজেন গ্রহণ করে 3 অণু। তাহলে আর কিউ হচ্ছে 1.33। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমি যদি ওলিক অ্যাসিডের ক্ষেত্রে বলি, ওলিক অ্যাসিড ওলিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে 36 অণু এবং অক্সিজেন গ্রহণ করে 51 অণু। ঠিক আছে, তাহলে ওলিক অ্যাসিডের ক্ষেত্রে 0.71। ঠিক আছে, এটা হচ্ছে আর কিউ। ঠিক আছে, বুঝছো বিষয়টা? ওকে, ঠিক আছে। তোমরা বুঝতে পারলা, আমি এই টপিকটা শেষ করব। ওকে, ঠিক আছে। হ্যাঁ, 36/51, বুঝছো বিষয়টা? ভাইয়া শরবত বানাই দিতে বলেন ভাবিকে। হ্যাঁ, দিতে বলবো। একটা বিয়ে করাই দাও আমারে, বুঝছো? তাইলে শরবত বানাই খাওয়াবো মানে তোমাদের। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আসো এর পরের টপিকে আমরা যাই। এর পরের টপিকটা হচ্ছে আহ শ্বসনের বাহ্যিক প্রভাবক। আচ্ছা, একটু আগে আমরা যে শ্বসনের বিক্রিয়াটা দেখলাম, ঠিক আছে, এই বিক্রিয়াটা আরেকবার আমি একটু দেখাই তোমাদের। শ্বসনের বিক্রিয়া, আমরা একটু আগে যে শ্বসনের বিক্রিয়াটা দেখলাম, এটা তোমাদের মনে আছে কিনা দেখো। তাহলে গ্লুকোজের সাথে, গ্লুকোজ কি C6H12O6, গ্লুকোজের সাথে আমরা গ্রহণ করি কি অক্সিজেন, তাই না? 6 অণু অক্সিজেন, এটা মিলে কি তৈরি হয়? এটা মিলে 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, প্লাস 12 অণু H2O তৈরি হয়, H2O, এবং এর সাথে 38টা এটিপি তৈরি হয়, 36 এটিপি তৈরি হয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা, সালোক সংশ্লেষণ সালোক সংশ্লেষণ সালোক সংশ্লেষণ শ্বসনের ঠিক বিপরীত। দেখো, উদ্ভিদে আমাদের তো সালোক সংশ্লেষণ হয় না, উদ্ভিদে সালোক সংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণ মানে কি? কার্বন ডাই অক্সাইডকে খাবারে পরিণত করা, সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডকে গ্লুকোজে পরিণত করাই হচ্ছে সালোক সংশ্লেষণ। আর শ্বসন মানে হচ্ছে এই গ্লুকোজ থেকে শক্তি তৈরি করা। ঠিক আছে, তাহলে শ্বসনের যে বিক্রিয়াটা আমরা দেখছি, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, শ্বসনের যে বিক্রিয়াটা আমরা দেখছি, এই শ্বসনের ঠিক বিক্রিয়াটার উল্টা করলেই এটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষণে এই যে 6 অণু কার্বন ডাই অক্সাইড
প্লাস 12 অণু পানি H2O, এটা মিলে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে, 6 H12O6 তৈরি হবে, আর এটা কি 6 অণু অক্সিজেন তৈরি হবে। বুঝছো? এটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এইবার আসো আমরা শ্বসনের একদম লাস্ট কিছু অংশে চলে আসছি। সেটা হচ্ছে আমাদের এবার পড়তে হবে শ্বসনের প্রভাবক। প্রভাবক, ঠিক আছে। আমরা দুই ধরনের প্রভাবক দেখা যায়, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, এটা হচ্ছে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ প্রভাবক প্রভাবক আরেকটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। বাহ্যিক প্রভাবক, ওকে। তো আমরা বাহ্যিক প্রভাবকটা পড়বো, একটা পড়বো। তো বাহ্যিক প্রভাবকের বাইরে যা কিছু আছে সবগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা যে কোনো একটা পড়বো, হয় অভ্যন্তরীণ পড়বো অথবা বাহ্যিক পড়বো, ঠিক আছে। একটা পড়বো, বাকি যেগুলো আছে এগুলো বাদে যা আছে সেগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক। ক্লিয়ার? তাহলে আমরা অভ্যন্তরীণ প্রভাবকটা পড়বো না, আমরা পড়বো হচ্ছে বাহ্যিক প্রভাবক। হ্যাঁ, শ্বসনের, তাহলে শ্বসনের বাহ্যিক প্রভাবক। বাহ্যিক প্রভাবক, শ্বসনের বাহ্যিক প্রভাবক হচ্ছে, মনে রাখো, আকা, পাতা, অ। ঠিক আছে, আতে আলো, কাতে কালো, নাকি কাতে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, আকা পাতা অ একসাথে মনে রাখতে পারো। আতে আলো, কাতে কার্বন ডাই অক্সাইড, পাতে পানি H2O, তাতে তাপমাত্রা তাপমাত্রা এবং অতে অক্সিজেন। বুঝছো? তাহলে এ হচ্ছে শ্বসনের বাহ্যিক প্রভাবক। তাহলে এই কয়টা বাদে, এই পাঁচটা বাদে যা কিছু আছে সবকিছু কি তাহলে অভ্যন্তরীণ প্রভাবক? ক্লিয়ার বিষয়টা? তাহলে এটা হচ্ছে একটি স্মার্ট পদ্ধতি পড়ালেখা করার। ঠিক আছে, যে কোনো একটা পড়বো, এগুলো বাদে যা আছে সব হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। ঠিক আছে, তো তাপমাত্রাটা কত মনে রাখো, শ্বসনের যে অপটিমাম তাপমাত্রা এটা হচ্ছে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে শ্বসনের অপটিমাম তাপমাত্রা। তাহলে শ্বসনের বাহ্যিক প্রভাব কি? আকা পাতা ও, শেষ। আলো, কার্বন ডাই অক্সাইড, পানি, তাপমাত্রা, আর একটা হচ্ছে অক্সিজেন। এই তোমরা কমেন্টের মধ্যে এমন গল্প শুরু করছে কেন? ভাইয়া তো বিয়ে করে নাই, ভাবি আসবে কোথা থেকে? আচ্ছা, আমার অনেকগুলা অকর্মা বান্ধবী আছে, আশা করি পছন্দ হবে দেখতে। এই কি বলো তোমরা? তোমরা শেষ পর্যন্ত অকর্মা বান্ধবী তাদেরকে দেখবো? হ্যাঁ, আচ্ছা, কমেন্টে চ্যাট করে বাদ দাও, পরে ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এগুলো হচ্ছে শ্বসনের বাহ্যিক প্রভাবক, আকা পাতা অ। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু শ্বসনের প্রভাবগুলো পড়ছি, আমরা আরো যে 4টা টপিক আছে অধ্যায়ের, বাকি টপিকগুলোর প্রভাবগুলোও পড়ি। ঠিক আছে, তাহলে শ্বসনের প্রভাব পড়লাম। এবার আসো সালোক সংশ্লেষণের সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক। সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক, ওকে। সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক হচ্ছে, মনে রাখো, এভাবে মনে রাখতে পারো, আকা পাতা, আকা পাতা, অ রাখ। ওকে, এগুলো হচ্ছে সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক। আকা পাতা অরাক, এটা ছিল আকা পাতা ও, এটা হচ্ছে আকা পাতা অরাক। শেষ। বুঝছো বিষয়টা? ঠিক আছে, তাহলে দেখো আকা পাতা ও এতটুকু তো ঠিকই আছে। তাহলে রাখটা শুধুমাত্র এক্সট্রা আসছে। তাহলে রাখ মানে কি, এটা আমরা পড়ি জাস্ট। ঠিক আছে, রাখ মানে, রাতে মনে রাখো, রাসায়নিক পদার্থ, রাসায়নিক রাসায়নিক
পদার্থ, আরেকটা হচ্ছে খনিজ খনিজ পদার্থ। ওকে, তাহলে সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব ছিল, সরি, শ্বসনের বাহ্যিক প্রভাব ছিল আকাপাতা অ, আর সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব হচ্ছে আকাপাতা অরাক। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে তোমাদের একটা আমি কাজ দিই। দেখো, আমি তো তোমাদের জন্য নোট করে দিবই, এই অংশটুকু আমি তোমাদের জন্য নোট করব। ঠিক আছে, তোমাদের একটা কাজ দিই, এই যে এই আমি তো জাস্ট সংক্ষেপে পড়াই দিছি না, এই সংক্ষেপের মধ্যে যে অতিরিক্ত কথাগুলো আছে, ইম্পর্টেন্ট কথাগুলা, সেগুলো একটু তোমরা নোট করবা, নোট করে আমাকে একটু দেখাবা। ঠিক আছে, যেমন এই যে সালোক সংশ্লেষণের এই যে তাতে কি, তাতে তাপমাত্রা, তো তোমাদের বইয়ে সেই তাপমাত্রাটা দেওয়া আছে যে সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা কত। ঠিক আছে, তো এইরকম দু একটা যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে, সেই কথাগুলা তোমরা একটু খাতায় নোট করবা, করে আমাকে দেখাবা। ঠিক আছে, তাহলে আমরা শ্বসনের বাহ্যিক প্রভাব করলাম, সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব করলাম। এইবার আসো আমরা আরো একটা বাহ্যিক প্রভাব করব, সেটা হচ্ছে প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবক। প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবক, বাহ্যিক প্রভাবক। ওকে, প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবক মনে রাখো, এভাবে মনে রাখতে পারো, আ পাতা আ চাপ। এভাবে মনে রাখতে পারো, আ পাতা আচাপ। এই, তোমরা কমেন্টে গল্প করা বাদ দাও, ক্লাসে মনোযোগ দাও। আসো, আতে মনে রাখো, আতে হচ্ছে আলো, পাতে পানি। ঠিক আছে, তাতে তাপমাত্রা, আরেকটা আতে আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, চাতে চাপ, এবং পথে মনে রাখো প্রবাহ। ঠিক আছে, পথে প্রবাহ, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ। ঠিক আছে, এই যে পথে প্রবাহ, এটুক মনে রাখো। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো, প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাব হচ্ছে আ পাতা আচাপ। ঠিক আছে, তো প্রভাবক মানে কি? প্রভাবক মানে হচ্ছে এটা এমন একটা জিনিস যেটা কোনো বিক্রিয়ার গতিকে হয় বাড়ায় অথবা কমায়। এটা তো তোমরা নিশ্চয়ই জানো কেমিস্ট্রিতে, তাই না? প্রভাবক হচ্ছে সেই জিনিসটা যেটা যেটা কোনো বিক্রিয়ার গতি হয় বাড়াবে অথবা কমাবে, তাই না? তো মনে রাখো, এখানে যতগুলা উপাদান আমি দেখতে পাচ্ছি, সবগুলা, যেমন যেমন এখানে অক্সিজেনের পরিমাণ, হ্যাঁ, শ্বসনের ক্ষেত্রে যদি অক্সিজেনের পরিমাণটা বাড়ানো হয়, তাইলে কি শ্বসনের পরিমাণটা বাড়বে, তাই না? প্রচ্ছেদনের ক্ষেত্রে যদি আলোর পরিমাণটা বাড়াই, প্রচ্ছেদনের হার বাড়বে। ঠিক আছে, কিন্তু কিন্তু মনে রাখো, এই যে এই দুইটা, একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আর একটা হচ্ছে চাপ, এই দুটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এদের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। বুঝছো বিষয়টা? যদি আমরা আপেক্ষিক আর্দ্রতা বাড়াই, প্রচ্ছেদনের হার কমবে। হ্যাঁ, যদি আমরা চাপ বাড়াই, তাহলে প্রচ্ছেদনের হারটা বাড়বে না, কমবে। এই কথাটা জাস্ট মনে রাখো। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, এই জেসিকা কি বলো? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছো তোমরা? বুঝতে পারলে আমাকে বলো। বুঝতে পারছো? তাহলে আমরা, দেখো, আমরা তিনটা বাহ্যিক প্রভাবক করলাম। একটা হচ্ছে শ্বসনের বাহ্যিক প্রভাবক, সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক, আর আরেকটা হচ্ছে প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবক। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের এই অধ্যায়ের আরো একটা টপিক বাকি আছে, আরো একটা টপিক বাকি আছে। সেই টপিকটা হচ্ছে, আমরা তো তিনটার বাহ্যিক প্রভাব করছি, তাই না? কিন্তু খনিজ লবণ
খনিজ লবণ পরিশোষণের বাহ্যিক প্রভাব করতে হবে। পরিশোষণের বাহ্যিক প্রভাবক প্রভাবক ওকে। তো খনিজ লবণ পরিশোষণের বাহ্যিক প্রভাবক, এটা এভাবে মনে রাখতে পারো। খনিতে খনিতে মানে হচ্ছে এই যে খনিজ লবণ, ঠিক আছে, খনিজ লবণের বাহ্যিক প্রভাব। খনিতে আলো তাপের ক্রিয়ায় রাসায়নিক বস্তু অক্সিজেন এর বৃদ্ধি ঘনত্ব প্রচুর, ঠিক আছে। তাহলে খনিতে আলো তাপের ক্রিয়ায় রাসায়নিক বস্তু অক্সিজেনের বৃদ্ধি ঘনত্ব প্রচুর। এই স্যাড রিঅ্যাকশন কেন দিব? হ্যাঁ, স্যাড রিঅ্যাকশন পরে দিব, এখন না, ঠিক আছে। আচ্ছা, খনিতে খনিতে মানে হচ্ছে খনিজ লবণের বাহ্যিক প্রভাবক, ঠিক আছে। আলো মানে হচ্ছে আলো, তাপ মানে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা, ক্রিয়াতে আয়নের পারস্পরিক ক্রিয়া, আয়নের পারস্পরিক পারস্পরিক ক্রিয়া, ওকে। রাসায়নিক, আচ্ছা এটা হচ্ছে রাসায়নিক বস্তু একসাথে হবে, রাসায়নিক বস্তু, এটা হচ্ছে একটা বাহ্যিক প্রভাবক, ওকে। অক্সিজেন, অক্সিজেন, তারপরে বৃদ্ধি, বৃদ্ধি মানে হচ্ছে মূলের বৃদ্ধি, মূলের মূলের বৃদ্ধি, ওকে। ঘনত্ব মানে হচ্ছে আয়নের ঘনত্ব, আয়নের ঘনত্ব। প্রচুর মানে হচ্ছে প্রস্বেদন। তাহলে এই কয়টা হচ্ছে খনিজ লবণের বাহ্যিক প্রভাবক, ক্লিয়ার? এই কয়টা হচ্ছে খনিজ লবণের বাহ্যিক প্রভাবক। আচ্ছা, ইমরান সাদাত বলছো যে ভাইয়া আমি এসব দেখে শিহরিত। কেন, কি হয়েছে ইমরান সাদাত? আর সুমিত পাল, তুমি যে চিরকুমার সংঘের যে সভাপতি, তুমি, তোমার বিয়ে সবার আগে হবে, ঠিক আছে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমাদের ব্যাচে যারা আছে সবার আগে তোমার বিয়েটাই হবে, বুঝছো? আচ্ছা, তাহলে এরপরে আসো, এর পরের টপিকে আমরা যাই। আমরা একটু দ্রুত আগাচ্ছি এখন, ঠিক আছে। অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে। হ্যাঁ, আমরা এই অধ্যায়টা যত দ্রুত পারি শেষ করব, এই অধ্যায়টা অনেক বড়, ওকে। তাহলে আসো, হ্যাঁ ওরে পিডা দিতে হবে, ঠিক আছে। এরপরে আসো আমরা প্রচ্ছেদন, প্রচ্ছেদনটাই আগে পড়ি। হ্যাঁ, আগে আমরা প্রচ্ছেদনটা পড়ি। ঠিক আছে, আসো। প্রচ্ছেদন, ঠিক আছে। প্রচ্ছেদন মানে কি? প্রচ্ছেদন মানে হচ্ছে, সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি আমরা, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত পানি অতিরিক্ত পানি বের হয়ে যায়, বের হয়ে যায়, তাকে প্রচ্ছেদন বলা হয়, প্রচ্ছেদন বলা হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি প্রচ্ছেদন মানে হচ্ছে, প্রচ্ছেদন উদ্ভিদ যে পানি গ্রহণ করে, উদ্ভিদের জীবন ধারণের জন্য পানি প্রয়োজন, ঠিক আছে। এই পানিটা
উদ্ভিদ থেকে অতিরিক্ত যে পানিটা থাকে সেই অতিরিক্ত পানিটা উদ্ভিদ থেকে বের হয়ে যাওয়াকে বলা হয় প্রস্বেদন। ঠিক আছে, তো কতটুকু পানি বের হয়ে যায়? হ্যাঁ, তো মনে রাখো অতিরিক্ত এই পানিটা কতটুকু, উদ্ভিদ যে পানিটা পান করে বা উদ্ভিদ যে পানিটা গ্রহণ করে সেই পানির 99%ই বের হয়ে যায়। ঠিক আছে, উদ্ভিদ যে পানিটা গ্রহণ করে সেই পানির প্রায় 99%ই বের হয়ে যায়। ঠিক আছে, তো প্রস্বেদন এটা তিন ধরনের প্রস্বেদন দেখা যায়। এক নম্বর হচ্ছে পত্ররন্ধ্রীয় পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রস্বেদন ঠিক আছে, এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদন এটা দেখা যায়, মনে রাখো 95 থেকে 98%। ঠিক আছে, পাতার একটা উপরের পৃষ্ঠ থাকে আর একটা কি নিচের পৃষ্ঠ থাকে। তো নিচের পৃষ্ঠে কিছু ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মাধ্যমে যদি বের হয়ে যায় তাহলে সেটাকে বলবো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। এটাই সবচেয়ে বেশি হয়, 95 থেকে 98%। ক্লিয়ার বিষয়টা? ওকে, 2 নম্বর হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। কিউটিকুলার প্রস্বেদন কিউটিকুলার প্রস্বেদন উদ্ভিদের এটার আরেকটা নাম যদি আমি বলি, এটার আরেকটা নাম হচ্ছে ত্বকীয় প্রস্বেদন। ত্বকীয় প্রস্বেদন ঠিক আছে, যদি উদ্ভিদের দেহের মাধ্যমে বা ত্বকের মাধ্যমে এই বাউটা বের হয়ে যায় তাহলে কি সেটা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। এটা হয় মনে রাখো 2 থেকে 5%। এবং 3 নম্বর হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। লেন্টিকুলার প্রস্বেদন ঠিক আছে, লেন্টিকুলার প্রস্বেদন এটা এই পানিটা দেহের থেকে যে পানিটা বের হয় এটা যদি লেন্টি সেলের মাধ্যমে বের হয়, লেন্টি সেলের মাধ্যমে যদি পানিটা বের হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো লেন্টিকুলার প্রস্বেদন। এখন এই লেন্টি সেলটা সবসময় থাকে না, এটা যখন উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি হয়, কিছু কিছু উদ্ভিদ দেখবে যে অনেক মোটা হয়ে যায়। ঠিক আছে, সেই উদ্ভিদগুলোতে সেকেন্ডারি বিভাজন হয়। তো এই সেকেন্ডারি বিভাজনের সময় লেন্টিসেল নামক কিছু ছিদ্র তৈরি হয়। ঠিক আছে, এর মাধ্যমে যদি পানিটা বের হয়ে যায় সেটাকে বলা হয় লেন্টিকুলার প্রস্বেদন। তো এটার পরিমাণ খুবই কম, এটা <1%। ঠিক আছে, প্রায় হয় না বললেই চলে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। তাহলে প্রধান যে প্রস্বেদন প্রক্রিয়া সেটা হয় পত্ররন্ধ্রের মাধ্যমে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়া। হ্যাঁ, গুড গুড, ভালো একটা কথা বলছো, বাষ্পাকারে এই কথাটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, কারেন্ট ছিল না তাই জয়েন করতে দেরি হয়েছে, সমস্যা নাই, পরে আর যতটুকু মিস করছো এই অংশটুকু দেখে নিও। ঠিক আছে, হ্যাঁ আদিবা সারা, তুমি অনেক কিছু জানো, ধন্যবাদ আদিবা। ঠিক আছে, আচ্ছা আদিবা, তুমি কি সুমিত পালের ফ্রেন্ড নাকি? ঠিক আছে, ওকে, তাহলে আসো এই প্রস্বেদন এটা সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আমরা পড়ি। আচ্ছা, ঠিক আছে, একজন বিজ্ঞানী আছে যে বিজ্ঞানীর নাম হচ্ছে কার্টিস। এই নামটা একটু মনে রাখো, বিজ্ঞানীর নাম হচ্ছে কার্টিস। কার্টিস এই প্রস্বেদনকে একটা বিশেষ নামে উল্লেখ করেন। হ্যাঁ, কার্টিস প্রস্বেদনকে বলেছেন প্রয়োজনীয় অমঙ্গল। ওকে, তাহলে বিজ্ঞানী কার্টিস প্রস্বেদনকে বলেছেন প্রয়োজনীয় অমঙ্গল, বা এটাকে যদি আমরা ইংরেজি করি নেসেসারি ইভিল। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে প্রস্বেদনকে কি বলা হয়? প্রয়োজনীয় অমঙ্গল। প্রস্বেদন এটা কিন্তু একটা প্রয়োজনীয় বিষয়, তাই না? উদ্ভিদের জন্য উদ্ভিদের যে অতিরিক্ত পানি সেটাকে বের করে দেওয়া প্রয়োজন, কিন্তু যদি বেশি পানি বের হয়ে যায় সেটা কিন্তু উদ্ভিদের জন্য অমঙ্গল আবার।
হ্যাঁ, উদ্ভিদ এই কারণে মারাও যেতে পারে যদি বেশি পানি বের হয়ে যায়। ঠিক আছে, তো এই প্রশোধনকে বলা হয় প্রয়োজনীয় অমঙ্গল। এরপরে একটা যন্ত্রের নাম মনে রাখো, যন্ত্রের নাম হচ্ছে জ্ঞানং পটোমিটার। জ্ঞানং পটোমিটার, জ্ঞানং পটোমিটারের মাধ্যমে মনে রাখো প্রচ্ছেদনের হার নির্ণয় করা হয়। প্রচ্ছেদনের হার নির্ণয় করা হয়, নির্ণয় করা হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে যে যন্ত্রের মাধ্যমে প্রচ্ছেদনের হার নির্ণয় করা হয় সেটাকে বলা হয় জ্ঞানং পটোমিটার। হ্যাঁ, নেসেসারি ইভিল। আচ্ছা, হাবিবা বলছো যে আপনি আমার প্রশ্নগুলা সলভ করে দেন নাই কিন্তু। আচ্ছা, হ্যাঁ, তুমি সম্ভবত কিছু প্রশ্ন দিয়েছিলে, আমি সলভ করতে পারি নাই, পরবর্তীতে সম্ভবত আর দেখা হয় নাই। ঠিক আছে, আচ্ছা আরেকবার তুমি দিও, অথবা দেখি আমি সলভ করে দিব, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচ্ছেদনের হার নির্ণয় করা হয় জ্ঞানং পটোমিটারের মাধ্যমে। ঠিক আছে, এবং আরেকটা কথা মনে রাখো, পাতার প্রতি সেন্টিমিটারে 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র বিদ্যমান। 60,000 রন্ধ্র বিদ্যমান। ক্লিয়ার বিষয়টা? তাহলে পাতার প্রতি বর্গ সেন্টিমিটারে 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র বিদ্যমান। ওকে, তাহলে প্রচ্ছেদন যে প্রয়োজন এটা তো আমরা জানি, প্রয়োজন না হইলে তো ওই প্রচ্ছেদনটা হতো না উদ্ভিদে, তাই না? প্রচ্ছেদনের কারণে কি হচ্ছে, দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর কারণে কি উদ্ভিদ বেশি পানি থেকে রিলিফ পাচ্ছে, অনেকগুলো সুবিধা আছে। তাহলে প্রচ্ছেদনটার ক্ষতিটা কি, অপকারিতাটা কি? হ্যাঁ, এই যে অমঙ্গল যে বলা হচ্ছে, অমঙ্গলটা কেন বলা হচ্ছে এটা আমরা একটু দেখি। যে প্রচ্ছেদনের উপকারিতা তো আছে অনেকগুলা, অপকারিতা আসলে কি? হ্যাঁ, অপকারিতা হচ্ছে, দেখো, অপকারিতা হচ্ছে যে এটার পানির অপচয় হচ্ছে, পানি নিচ্ছে তারপরে কি আবার বের করে দিচ্ছে, তাহলে কি পানির অপচয় হচ্ছে। তাহলে পানি বের করার জন্য শক্তি প্রয়োজন, তার মানে কি শক্তিটারও অপচয় হচ্ছে। 2 নাম্বার কি, শক্তির অপচয়। এবং 3 নাম্বার যে অপকারিতা সেটা হচ্ছে উইল্টিং মানে হচ্ছে এই যে অতিরিক্ত পানি যে বের হয়ে যাচ্ছে, যদি কখন মানে অতিরিক্ত পানি তো সবসময় বের হয় না, কিন্তু যদি কোনো কারণে বের হয়ে যায় তখন কি গাছটা নেতিয়ে পড়বে, নিস্তেজ হয়ে যাবে, তাই না? তো এই বিষয়টাকে বলা হয় উইল্টিং। তাহলে এটা কি, গাছ নিস্তেজ হয়ে যায়, গাছ নিস্তেজ হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই হচ্ছে প্রচ্ছেদনের অপকারিতা। আচ্ছা, কোশ্চেন গুলা গ্রুপে দিতে বলছো। আচ্ছা ঠিক আছে, সম্ভব হলে দিয়ে দিব কোশ্চেন গুলা। ওকে, ঠিক আছে, মোটামুটি কতক্ষণ হয়েছে? 57 মিনিট হয়েছে, প্রায় 1 ঘন্টায় বলা যায়। ঠিক আছে, আজকের মতো আমরা শেষ করতে পারি, যদিও আরেকটু পড়ানো প্রয়োজন, তবে এখন পড়াবো না। এই স্যাড রিয়েক্টর কি হয়েছে? হ্যাঁ, তাহলে ফিটাইতে হবে। আচ্ছা, আজকের মতো আমরা শেষ করে দিই, কেমন? আমি হচ্ছে এই যে সামনের মাসের 1 তারিখ থেকে আমি একটা রুম নিচ্ছি। হ্যাঁ, ওই রুমে সবকিছু ফিটিং করে ফেললে আমি যে কোনো সময় খুব সপ্তাহে 5 দিনই আমি লাইভ করাইতে পারবো আর কি। ঠিক আছে, যেমন আজকে আমার ক্যাম্পাসের যে রুমটা, হ্যাঁ অর্থাৎ হোস্টেলের যে রুমটা, সেই রুমে এই যে বোর্ডটা কোনো রুমকে টাঙিয়ে ক্লাসটা নিচ্ছি আর কি। হ্যাঁ, আসলে আমি যেখানে ক্লাস করাই সেই জায়গাটা আমার এখান থেকে অনেক দূরে। হ্যাঁ, এই কারণে ওই জায়গাতে গিয়ে ক্লাস করানো সবসময় সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আবার ওখানে অনেক কিছু নিয়ে যাইতে হয়, ল্যাপটপ নিয়ে যাইতে হয়, স্ট্যান্ড নিয়ে যাইতে হয়, হ্যাঁ ফোন নিয়ে যাইতে হয়, চার্জার, মাল্টিপ্লাগ, তো আবার চাবি নিয়ে যাইতে হয়, সবকিছু আসলে নিয়ে যাওয়াও সবসময় সম্ভব না। ঠিক আছে, তো ওইখানে ক্লাসটা আমি করাইতে পারতেছি না। হ্যাঁ, এই কারণে কয়েকদিন ধরে একটু সমস্যা হচ্ছে। তো এই যে কয়েকদিন ধরে আমি একটা ভালো একটা রুম পাইছি,
মাসের এই সামনে মাসে 1 তারিখ থেকে উঠবো, ঠিক আছে? তখন থেকে এই লাইটিং সমস্যা, এই যে একটু আগে যে লাইটিং সমস্যা বললা, বা এখনো বোর্ডটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না, তাই না? এই সমস্যাগুলো আশা করি থাকবে না। ওকে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আগে শেষ হোক, এরপরে একটা ভোট নেব, যে ভোটে যে চ্যাপ্টারটার ভোট বেশি পড়বে সেই চ্যাপ্টারটাই পড়াবো, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পড়াই আমি, বুঝছো? এই চ্যাপ্টারটা শেষ হোক, এরপরে আমি ভোট নিব, তোমরা ভোট দিবা, ভোট দেওয়ার পরে যেই চ্যাপ্টারটা সবার কাছেই কঠিন লাগে সেই চ্যাপ্টারটা পড়াবো, বুঝছো? ঠিক আছে, আজকের মতো তাহলে শেষ করি। হ্যাঁ, আজকে অনেক কম পড়া হয়েছে, নেক্সট দিন চেষ্টা করবো 1 ঘন্টা 20 মিনিটের মতো পড়ানোর। ওকে, ঠিক আছে। অল্প করে পড়ো, এই চ্যাপ্টারটা অনেক কঠিন, তোমাদের কাছে অনেক কঠিন লাগে, অল্প করে শেষ করো, তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারটা থেকে তো সিকিউ তো আসবে, এমসিকিউ অনেকগুলো আসবে, এবং অ্যাডমিশনে আর কি বলবো, অ্যাডমিশনে তো বলার আর ভাষা নাই। হ্যাঁ, এখান থেকে অসংখ্য প্রশ্ন আসবে, ঠিক আছে? তো আমি চেষ্টা করব অন্যান্য অধ্যায়ের, আমি 50টা করে এমসিকিউ পরীক্ষা নিই, এই অধ্যায়ের 100টা এমসিকিউ নেওয়ার চেষ্টা করব, না হলেও 75 70 75টা এমসিকিউ নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর যে এক্সামগুলো নিচ্ছি, রেগুলারই এক্সাম নেওয়ার চেষ্টা করব, দেখি আজকে নেওয়া যায় কিনা, রেগুলারই নেওয়ার চেষ্টা করব। তোমরা একটু এক্সামগুলো দাও, ঠিক আছে? তোমাদের জন্য প্রশ্ন বাছাই করে সুন্দর সুন্দর যে প্রশ্নগুলা আমার কাছে মনে হয় যে ভালো, সেই প্রশ্নগুলাই আমি করতেছি আর কি, ঠিক আছে? তো গতকালের এক্সামটা যারা দাও নাই তারা দিয়ে নাও। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা, গুড নুন। আচ্ছা, জুওলজি চ্যাপ্টার 7, ঠিক আছে? ভোট দিও, ভোটের সময় তাহলে আমি পড়াবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করি।